আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফর করবেন। রাজস্থানে আজ তিনি জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে 14 বছরের কিশোরীদের জন্য দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন। IMA কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, গত 11 বছরে ভারতের শক্তি ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং তাঁর সরকার তা আরও বৃদ্ধি করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। ভারতীয় অর্থনীতি চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি পেয়েছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ কেরালাম যাচ্ছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে আজ অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। দিল্লির একটি আদালত আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যদের অব্যাহতি দেওয়ার পর CBI সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। পুরুষদের T20 বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাবেন। রাজস্থান সফরে শ্রী মোদী আজমেরে 16,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী ও শিলান্যাস করবেন। ভাষণ দেবেন এক জনসভাতেও। রাজস্থানে বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠনের নতুন চাকরি পাওয়া 21,800-রও বেশি কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। সেখান থেকে শ্রী মোদী জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে 14 বছরের কিশোরীদের জন্য দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন। কেন্দ্রের সুস্থ নারী সুস্থ পরিবার কর্মসূচি আরও প্রসারিত করার লক্ষ্যে সরকারের দায়বদ্ধতার প্রতিফলন এই টিকাকরণ। এর অঙ্গ হিসেবে প্রতি বছর দেশের সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের 14 বছর বয়সী 1,15,00,000 কিশোরীকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সমস্ত স্বীকৃত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। এছাড়াও আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি হেলথ সেন্টার, জেলা সদর হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালেও বিনামূল্যে টিকা দেওয়া হবে। এই টিকাকরণ হবে সম্পূর্ণ স্বেচ্ছাকৃত। ভ্যাকসিন দেওয়ার আগে বাবা মা কিংবা অভিভাবকের অনুমতি নেওয়া হবে। উল্লেখ্য, সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্তের নিরিখে ভারত বর্তমানে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে। প্রতি বছর দেশ 80,000 সার্ভাইকাল ক্যান্সার আক্রান্ত রোগীর সন্ধান মেলে, যার মধ্যে 42,000-এর বেশি মৃত্যু হয়। রাজস্থান থেকে প্রধানমন্ত্রী যাবেন গুজরাটে। সেখানে তিনি সানন্দে মাইক্রন সেমিকন্ডাক্টর টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি, টেস্ট ও প্যাকেজিং ATMP ফ্যাসিলিটির উদ্বোধন করবেন। 22,500 কোটি টাকা ব্যয়ে এই সানন্দ ATMP ফ্যাসিলিটি গড়ে তোলা হয়েছে। সেখানেও শ্রী মোদী একটি জনসভায় বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওই অনুষ্ঠানে যোগ দেবেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA 14 বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে টিকা দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে IMA বলেছে, তার এই উদ্যোগ দেশের লক্ষ লক্ষ মহিলার স্বাস্থ্য সুরক্ষিত রাখতে সহায়ক হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 11 বছরে ভারতের শক্তি ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং তাঁর সরকার তা আরও বিকশিত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য অনেক দেশই এগিয়ে আসছে। উন্নত দেশগুলি আত্মবিশ্বাসী ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে অত্যন্ত আগ্রহী। এর আগে ভারত পশ্চিম ও পশ্চিমী দেশগুলির পথ অনুসরণ করে চলত, কিন্তু এখন দিন বদলেছে। ভারত সেই মনোভাব ছেড়ে বেরিয়ে এসেছে। সরকার দেশকে বিকাশের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। हमारे यहाँ शास्त्रों में कहा गया है तत्वमसि, यानी जिस ब्रह्म की खोज में हम निकले हैं वो हम ही हैं, वो हमारे भीतर ही है। जो सामर्थ्य हमारे भीतर है उसे हमें पहचानना है। बीते 11 वर्षों में भारत ने अपना वही सामर्थ्य पहचाना है और इस सामर्थ्य को सशक्त करने के लिए आज देश निरंतर प्रयास कर रहा है। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের প্রতিটি পদক্ষেপ আজ বিশ্বে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। নতুন দিল্লিতে সাম্প্রতিক AI ইম্প্যাক্ট সামিট তার প্রকৃষ্ট উদাহরণ। পরিষেবা খাতে নির্ভরযোগ্য গ্রাহক অভিজ্ঞতার সঙ্গে উন্নত তথ্য বিশ্লেষণ ও সুবিন্যস্ত কর্মপদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা একটি রূপান্তরকারী ভূমিকা পালন করছে। সম্প্রতি নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিটে কিভাবে AI দ্রুত স্বাস্থ্য, ব্যাংকিং, লজিস্টিক্সের মতো পরিষেবা ক্ষেত্রকে নতুন রূপে প্রকাশ করেছে তা দেখা গেছে। রাইট লেফট AI এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা প্রশান্ত মালভি আকাশবাণী সংবাদকে জানান, তার কোম্পানি দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য বিশেষভাবে পরিকল্পিত একটি AI সক্ষম যোগাযোগ প্ল্যাটফর্ম তৈরি করেছে। তিনি বলেন, বিশেষ সফটওয়্যারটি সাইন ল্যাঙ্গুয়েজ শনাক্তকরণ এবং ব্যাখ্যা করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে ভাবের আদান প্রদানকে সহজ করে তুলেছে। ভারতীয় অর্থনীতি চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি পেয়েছে। 2025-26 প্রকৃত GDP বৃদ্ধির হার
7.6% হবে বলে মনে করা হচ্ছে। 2024-25 যা ছিল 7.1%। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক 2022-23কে ভিত্তিবর্ষ ধরে নতুন বার্ষিক ও ত্রৈমাসিক হিসেব প্রকাশ করেছে। 2011-12কে ভিত্তিবর্ষ ধরে তৈরি করা আগের হিসেবের পরিবর্তে নতুন তথ্য দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, কোভিড অতিমারির পর নতুন করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সাম্প্রতিক অর্থবর্ষ হিসেবে 2022-23কে ভিত্তিবর্ষ ধরা হচ্ছে। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও দেশের অর্থনৈতিক বিকাশ স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, গত 3 বছরে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার একটানা 7% উপরে থাকায় অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা প্রতিফলিত হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ কেরালাম যাচ্ছেন। প্রথম দিনে উপরাষ্ট্রপতি চেঙ্গানেসারিতে সেন্ট বার্চম্যান কলেজের শতবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন। আগামীকাল শ্রী রাধাকৃষ্ণন ত্রিশূরের দেবমাতা সিএমআই পাবলিক স্কুলের চেতনা গণাশ্রমের শিলান্যাস করবেন। এর পাশাপাশি তিরুবনন্তপুরমে সেন্ট স্টিফেন হাই স্কুলের শতবর্ষ অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বিহারের ভারত নেপাল সীমান্তের জেলাগুলিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়সমূহ পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। এই বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা মজবুত করার ওপর গুরুত্ব আরোপের প্রয়োজনীয়তার পাশাপাশি বেআইনি কার্যকলাপ রোধে নজরদারি আরও বাড়ানোর কথা বলা হয়েছে। সীমান্তের কাছাকাছি এলাকাগুলিতে বেআইনি নির্মাণ, অনুপ্রবেশ, জাল ভারতীয় টাকা এবং বেআইনি আর্থিক লেনদেনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই বৈঠকে। আপনারা এই খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়া যেসব ভোটদাতার নথি ও তথ্য যাচাইয়ের ভার বিচার বিভাগের ওপর বর্তেছে তাদের নাম যুক্ত করেই পশ্চিমবঙ্গে আজ অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় থাকা 7,08,00,000 ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকবে, তবে এই তালিকা বিভিন্ন বিভাগে ভাগ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, দুপুরের মধ্যে অনলাইনে এই অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট ও ইসিআই নেট অ্যাপ থেকে এই ভোটার তালিকা অনলাইনে দেখা যাবে। বিকেলের মধ্যে স্বীকৃত সমস্ত রাজনৈতিক দলের হাতে পৌঁছে যাবে কপি। পাশাপাশি 2টি হার্ড কপি দেওয়া হবে জেলা নির্বাচন আধিকারিকদের। অফলাইন কপি পাঠানো হচ্ছে জেলা শাসক, মহকুমা শাসক ও ব্লক উন্নয়ন আধিকারিকের দফতরে। সেখানে সাধারণ মানুষ অফলাইনে ভোটার তালিকা দেখতে পারবেন। কলকাতায় যেসব বিল্ডিং ও সার্ভে বিল্ডিংয়েও রাখা হবে নথি। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া ও অন্যদের আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলা থেকে দিল্লির একটি আদালত অব্যাহতি দেওয়ার পরই সেই রায়কে চ্যালেঞ্জ করে সিবিআই দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছে। এই মামলায় নিম্ন আদালত অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া ও কে কবিতা সহ 23 জন অভিযুক্তকে মুক্তি দেয়। এই রায় খতিয়ে দেখে ব্যাপারে সিবিআই জানিয়েছে, আদালত তদন্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক এবং সংশ্লিষ্ট বিষয়গুলির প্রতি যথাযথ বিবেচনা করেনি। উল্লেখ্য, 2021 সালে দিল্লি সরকার আবগারি নীতি প্রণয়ন করে। পরে এই নীতি প্রয়োগে বেশ কিছু অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ আসতে থাকায় তা প্রত্যাহার করে নেওয়া হয়। উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এই নীতি প্রণয়নে অনিয়মের বিষয়গুলি তদন্ত করে দেখার জন্য সিবিআইকে নির্দেশ দেন। ভারতীয় নৌবাহিনী গতকাল অগভীর জলে কার্যক্রম চতুর্থ অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। চেন্নাই বন্দরে চিফ অব দ্য নেভাল স্টাফ অ্যাডমিরাল দীনেশ কুমারের উপস্থিতিতে জাহাজটিকে জলে ভাসানো হয়। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 77 মিটার দীর্ঘ ডলফিন হান্টারের আধুনিক লাইট ওয়েট টর্পেডো, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার রকেট, হাল মাউন্টেড সোনার ও হাই স্পিড ওয়াটার জেট প্রোপালশন ব্যবস্থা রয়েছে। ইংল্যান্ডের একটি বিশেষ সংসদীয় নির্বাচনে গ্রিন পার্টি জয়লাভ করেছে। এর ফলে প্রধানমন্ত্রী কির স্টারমারের মধ্য বামপন্থী লেবার পার্টি তৃতীয় স্থানে নেমে এসেছে। নির্বাচনে গর্টন এবং ডেন্টন থেকে গ্রিন পার্টির প্রার্থী হান্না স্পেন্সারকে জয়ী ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, নির্বাচনের এই ফলাফলে সেদেশে লেবার এবং কনজারভেটিভ দলগুলির বেশ কয়েক দশকের আধিপত্য অনেকটাই খর্ব হল বলে মনে করা হচ্ছে। আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে গতরাতে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে সুপার 8-এর গ্রুপ বি এর ম্যাচে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে 4 উইকেটে পরাজিত করেছে। নিউজিল্যান্ডের 160 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইংল্যান্ড 19 ওভার 3 বলে 6 উইকেটে 161 রান করে। ইংল্যান্ডের পক্ষে টম ব্যান্টন সর্বোচ্চ 33 রান করেন এবং উইল জ্যাক্স 32 রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র 3 উইকেট নেন। আজ সুপার 8-এর গ্রুপ বি এর ম্যাচে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফর করবেন। রাজস্থানে আজ তিনি জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে 14 বছরের কিশোরীদের জন্য দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, গত 11 বছরে ভারতের শক্তি ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং তার সরকার তা আরও বৃদ্ধি করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। খবর শেষ হলো। এর পরের খবর সকাল 7:35 মিনিটে।